তো দেখো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই উদাহরণ 1 নম্বরে যে ম্যাথটা সেটা আমরা শিখছিলাম, এবং মেইনলি বোর্ডে এই ম্যাথটাই আসে, মানে এই টাইপের ম্যাথই আসে যে অত পড়বে কি পড়বে না। বাট এর বাইরেও কিছু এক্সটার্নাল কিছু থিওরি আছে এবং ম্যাথ আছে যেগুলো হচ্ছে কোশ্চেন কঠিন করলে আসতে পারে। যেমন সমায়ন প্রভাব, বা হচ্ছে পিএইচ বের করা, বা হচ্ছে যদি তোমার ওই আয়নগুলোর মধ্যে যদি কোনো জটিল আয়ন থাকে সেটা কি হবে। জটিল আয়নটা খুব একটা পরীক্ষায় আসে না, ঠিক আছে, মানে তারপরে মানে পড়ে ফেলা উচিত আর কি। তো আমি একটু জিনিস শেষ করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আহ উদাহরণ 1 নম্বরটা যেহেতু আমরা আগের দিন দেখছি, আমরা জানি। আজকের উদাহরণ 2 নম্বরটা পড়বো। এখন 2 নম্বর অঙ্কটা হচ্ছে আমি যদি আগে করতে চাই তাহলে সমায়নের জিনিসটা একটু পড়ে আসা উচিত আগে ভাগে। তো আমরা আগে একটু সমায়ন প্রভাব জিনিসটা কি সেটা পড়বো। আচ্ছা কিন্তু, আচ্ছা, আরেকটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আমরা আগে কিন্তু মাত্র একটা এক্সাম্পল শিখছিলাম। আমরা আগের যে সহজ অঙ্কটা ছিল অদক্ষেপের অঙ্ক, সেইটার মতো করে আমরা আরেকটা অঙ্ক দেখি। কারণ আগের অঙ্কগুলোতে তোমার হচ্ছে কোনো পাওয়ার আসছিল না। কারণ এই বেরিয়াম আয়ন তোমার হচ্ছে পাওয়ার 1 ছিল, সালফেটের পাওয়ার 1 ছিল। এই বিয়োজনটা ছিল দেখো, 1 মোল বেরিয়াম সালফেট থেকে 1 মোল বেরিয়াম আয়ন এবং 1 মোল সালফেট আয়ন উৎপন্ন হয়। সেখানে আমাদের পাওয়ারটা কিন্তু 1 ছিল, ঠিক কিনা দাঁড়ান। এখন জাস্ট আমরা পাওয়ার জি 2, ভাই। 3 বা এরকম কোন একটা এক্সাম্পল যদি পাই তা আমরা এটা একটু শেষ করে ফেলি। যেমন দেখো এই যে এইখানে উদাহরণ 3 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে, সেটা আমরা করি। দেখো এখানে কি বলা আছে। এখানে তোমার বলা আছে হচ্ছে লেড নাইট্রেটের একটা যৌগ আছে। ওইখানে তোমার পটাশিয়াম আয়োডাইডের একটা যৌগ তার সাথে মিক্স করবে, লেড নাইট্রেট এবং হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড। এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে খেয়াল করে দেখো, সমতা করা আছে যে এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে কয় মোল, 2 মোল, ঠিক আছে। তো এখানে আমাদের সিম্পল একটা বিক্রিয়া হবে। একটা হচ্ছে লেড নাইট্রেট এর সাথে তোমার যোগ হবে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। সমতা করি, সমতা করলে তো বুঝতেই পারছো কি হবে। লেড নাইট্রেট সমতাটা ইম্পর্টেন্ট, সমতা ভুল করলে আমাদের বিক্রিয়া মানে বাকি হিসাব নিকাশ সব ভুল হবে। বিক্রিয়া ছিল মেনলি হচ্ছে এটা যে নাইট্রেটের সাথে তোমার পটাশিয়াম আয়োডাইড। তো বুঝতে পারছো এখানে কি হয়, মেনলি এখানে হয় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সেখানে লেডের সাথে আসবে কে, আয়োডিন। তো এখানে দেখো খেয়াল করে দেখো, লেডের আয়ন কিন্তু 2+, মানে এখানে 2 আছে, তো এটা আমরা বুঝতে এটা 2+, আর নেটের হচ্ছে মাইনাস, কারণ এখানে হচ্ছে 1 আছে। যাই হোক, এটা আমরা আগে থেকে জানি। তো লেডের যেহেতু তোমার 2+ আয়ন, তার সাথে তোমার যদি আয়োডিন যুক্ত হইতে হয়, আয়োডিন তো মানে অবশ্যই কি -1, তাহলে অবশ্যই আয়োডিন লাগবে কয়টা, লাগবে হচ্ছে 2টা। কারণ ব্যালেন্স আলটিমেটলি যোগফল কত হবে, 0 হবে জারণ সংখ্যা, ঠিক আছে। তারপরে তোমার পটাশিয়ামের হচ্ছে +1, নাইট্রেটের +1, তাহলে পটাশিয়াম একটা, নাইট্রেট হবে একটা। বুঝতেছো যৌগকেন্দ্র বানাই সমতা শিখছি অধ্যায় 3-এ। জি ভাই। আর ক্লিয়ার আমাদের আছেই। তো সমতা করতে গেলে বুঝতে পারছো এখানে আয়োডিন আমাদের মিনিমাম কয়টা লাগবে, মিনিমাম লাগবে হচ্ছে 2টা। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিব, এবং কে তার মানে 2টা, তাহলে এখানে দিয়ে দিব 2। আর এখানে আমাদের ছিল কয়টা, নাইট্রেট ছিল 2টা। তো আমাদের সমতা কিন্তু হয়ে গেছে। মেইন কথা হচ্ছে যে এটার 1 মোল বিক্রিয়া করবে এবং এটার করবে হচ্ছে 1 মোল রেডিয়েটেড এবং 2 মোল পটাশিয়াম আয়োডাইড। গেল, সমতা গেল। এবার কথা হচ্ছে যে আমাদের কোশ্চেনটা কি করছে, কোশ্চেনটা করছে হচ্ছে এই যে বিক্রিয়া হইলো, বিক্রিয়ার পরে বলছে যে লেড আয়োডাইডের অদক্ষেপ পড়বে কি। তো অদক্ষেপ পড়বে কিনা সেটা বুঝতে হলে আমাদের কিন্তু লেড আয়োডাইডের কথা যেহেতু আমরা বুঝতেই পারছো, পটাশিয়াম নাইট্রেট যেটা আছে সেটা কিন্তু তোমার দ্রবণীয় একটা যৌগ, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। হ্যাঁ। তো lead iodide যেটা উৎপন্ন হচ্ছে এটা কিন্তু স্বল্পদ্রাব্য লবণ এবং এটারই অদক্ষেপ করতে পারে। তো এটা কেএসপি দিয়ে দিচ্ছে, বুঝতে পারছি সিস্টেম কিন্তু একদম আগের মতো। আমরা এগুলোর আয়নের ঘনমাত্রা বের করবো, ঘনমাত্রা বের করে কেএসপি বের করে দিব, মানে কেআইপি টা বের করবো, কেআইপি টার সাথে আমরা কেএসপি টা কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে হচ্ছে আমরা বুঝে যাবো আমাদের কি হবে। তো এখন জাস্ট একদম সবকিছু একদম আগের মতোই আমি তোমাদেরকে হচ্ছে শিখাইছি, মনে হয় একটু অন্যভাবে, ঠিক না, যে মোল সংখ্যা হিসাব করে শিখাইছি, খেয়াল আছে। আমি ওইটাই আরেকবার হচ্ছে ওইভাবে আমি এই অঙ্কটা তোমাদেরকে করায় দেই। কারণ হচ্ছে বইয়েরটা আমার কাছে ভালো লাগে না, ঠিক আছে। দেখো প্রথমত আমাদের কাজ কি, আমাদের কাজ হবে হচ্ছে এই লেড নাইট্রেট আমাদের যেই ছিল আমাদের কাছে, এটা কতটুকু পরিমাণ ছিল সেটা আমরা বের করবো, মোল সংখ্যাটা বের করবো। আর লেড নাইট্রেট আমরা হিসাব করবো কি হবে, মোলারিটির সাথে যদি আমরা আয়তন দিই তাহলে আমাদের মোল সংখ্যা বের হয়ে যায়। তো দেওয়া আছে কত, এটার মান 4.5 × 10⁻³ মোলারিটি দেওয়া আছে। ভলিউম দেওয়া ছিল তোমার কত, 10 ml। 10-এর মান হচ্ছে 10/1000 লিটার। এখান থেকে আমাদের জিনিসটা কত আসবে, মোল সংখ্যা আসবে হচ্ছে 4.5 × 10⁻⁻5 আসবে, ঠিক আছে। আর ওখান থেকে তোমার পটাশিয়াম আয়োডাইড যেটা ছিল সেটা তো আমরা কি বের করতে পারবো, মোল সংখ্যা বের করতে পারবো। তো এটা দেখো কি আছে, পটাশিয়াম আয়োডাইডে তোমার ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.1 মোলার, বোতলের গায়ে লেখা আছে। আর আয়তন দেওয়া আছে হচ্ছে 1 মিলিলিটার, মাত্র 1 মিলিলিটার, তার মানে 1/1000। তো এটা হবে তোমার আই গেস 10⁻⁴ মোল, ঠিক আছে। এখন দেখো একটা জিনিস কি আমরা জানি,
যে লেড নাইট্রেট যেটা আছে, লেড নাইট্রেট তোমার যদি বিয়োজিত হয়, লেড নাইট্রেট যদি বিয়োজিত হয়, সেক্ষেত্রে 1 মোল লেড আয়ন আর 2 মোল কি নাইট্রেট আয়ন উৎপন্ন করবে। তার মানে লেড নাইট্রেটের যত মোল সংখ্যা, লেড আয়ন, লেড আয়নেরও কিন্তু সেম মোল সংখ্যা। বুঝতে পারতেছো তারান? আমাদের লেড জি ভাই। আয়ন যেটা আছে, সেটারও তোমার কিন্তু মোল সংখ্যাটা এক্স্যাক্টলি সেমই আসবে। এবং একইভাবে তোমার পটাশিয়াম আয়োডাইড যেটা ছিল, পটাশিয়াম আয়োডাইডটা কিন্তু বিয়োজিত হয়ে 1 মোল কে প্লাস আর 1 মোল আই মাইনাস উৎপন্ন করবে। সো আয়োডিন আয়নের তো আমাদের হচ্ছে মোল সংখ্যাটা লাগবে, তো আয়োডিনের যেই মোল সংখ্যা সেটা হবে এক্স্যাক্টলি পটাশিয়াম আয়োডাইডের মোল সংখ্যার সমান। তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি হচ্ছে লেড আয়ন এবং আয়োডেড আয়নের মোল সংখ্যা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমাদের লাগবে ঘনমাত্রা। ঘনমাত্রার জন্য আমাদের কাজ কি হবে? ঘনমাত্রার জন্য আমাদের কাজ হচ্ছে লেড আয়নের ঘনমাত্রা বের করতে হইলে আমরা মোল সংখ্যা হিসাব করছি 4.5 ইন্টু 10⁻⁻5 আসছে। কারণ আমরা জানি যে হ্যাঁ ক্লোজ টু এন বাই ভি, সেই অনুসারে মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। খেয়াল করে দেখো, এই যে আমাদের একটা কি ছিল, এটা ছিল বিকার, এটার মধ্যে আমরা শিশির থেকে অ্যাড করছি পটাশিয়াম আয়োডাইড, এবং সেটা কত এমএল ছিল? 1 ml। তাহলে আমরা কিন্তু 10 ml এর আয়তন ছিল, তার সাথে যোগ করছি আরো 1 ml, তাহলে এখন টোটাল আয়তন কত হবে? 10 + 1 11। ml। হ্যাঁ, 11। এখান থেকে আমরা লেড আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি হচ্ছে 4.09 ইন্টু 10⁻³ আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, থ্রি কেন হবে? এটা হবে তোমার 10 দিয়ে ভাগ করলে -6। আচ্ছা, আমাদের হিসাবে কি কোনো ভুল হয়েছে? 10⁻³ ছিল, এই n = cv না? আমি কি হিসাব করছি দেখি তো, রোজা ধরছে নাকি আমার, বুঝলাম না। একবার চেক করে নি। সিভি ঠিকই তো আছে, মোল সংখ্যা হচ্ছে গুণ করলে 10⁻5 হয়। এখানে তারা কি হিসাব করছে এটা আসলে বুঝলাম না। হোয়াট এভার, আমার এখানে আসবে অবশ্যই এটা 10⁻3 মোলার ছিল, 5 মোল আসে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন ঘনমাত্রা বের করি লেড আয়োডিন, তাহলে এটা হবে n/3 তো এন এর মানে আমাদের আসছে 4.5 ইন্টু 10⁻³ -5। আর ভি আসছে, ভি কত? হ্যাঁ ঠিক আছে, ভি কত ছিল আমাদের বলো তো? 10 + 11। 1 হ্যাঁ, এটার আবার 71 দিয়ে ভাগ করতে হবে ফর লিটার, যেহেতু আমাদের সি = ঠিকই ছিল এসব, বুঝছো? যাই হোক, তাহলে এখান থেকে আমাদের কি হবে বলো? 4.5 / 11, এখান দিয়ে আমাদের 1000 যখন গুণ হবে, গুণ হয়ে গেলে 10⁻³ হয়ে যাবে। এই হিসাব ঠিক আছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কি আসবে? আলটিমেটলি আসবে হচ্ছে 4.091 ইন্টু 10⁻³ মোলার। বুঝতে পারছো কাহিনী? হ্যাঁ ভাই। তো দেখো, সেম প্রসেসে আমরা কিন্তু আয়োডিনের ঘনমাত্রাটা বের করতে পারি। আয়োডিনের যেটা হিসাব করলাম আমরা ওই সময়, যে আয়োডিনের এন এর মান কত আসছিল? 10 ইনভার্স আই গেস 10 ইনভার্স 4 আসছিল, 4। আর এখান থেকে সেম ভাবে আমাদের কি 11 ml, মোটমাট আয়তন তখন 11 ml আমাদের total দ্রবণের, যাকে যদি ভাগ করলে হবে লিটার। সেখান থেকে হচ্ছে আমরা পাই যাচ্ছি আহ ঘনমাত্রা পাওয়া যাবে হচ্ছে 9.0109 × 10⁻³ মোল। আমরা কিন্তু হচ্ছে আয়োডিন, লেড এবং আয়োডিনের ঘনমাত্রাটা বের করে ফেলছি। এখন কেআইপি বের করে কেমনে? এই যে এখানেই দেওয়া আছে দেখো, কেআইপি ইকুয়ালস টু হচ্ছে, যেহেতু লেড আয়োডাইড যে বিক্রিয়াটা হয়, মানে দেখো যৌগটা তো উৎপন্ন হয়, মানে সেটা স্বল্পতা হওয়ার কারণে এর উল্টা বিক্রিয়াটাও হয়। মানে এখানে যৌগটা কিন্তু আয়নিত হচ্ছে ঠিক আছে, বাট এখানে কিন্তু রিভার্স ভাবে এটার বিয়োজনও কিন্তু ঘটে। সো আলটিমেটলি এখানে আমরা দেখতে পাচ্ছি আই দুইটা হওয়ার কারণে যখন বিয়োজিত হবে, তখন আয়োডিন উৎপন্ন হবে 2 মোল, মানে 1 মোল লেড আয়োডাইড থেকে 1 মোল লেড আয়োডিন আর 2 মোল আয়োডিন, কি বলতেছি, 1 মোল লেড আয়ন আর 2 মোল আয়োডিন আয়ন উৎপন্ন হয়, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে কেবি বের করার সময় কি হয়, এখানে যত মোল থাকে ওটা কিন্তু এটা ঘনমাত্রা পাওয়ারে পাওয়ার চলে যায়। আকারে যায়, এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে 1 মোল হওয়ার কারণে এটার পাওয়ার আমাদের 1ই হবে, সমস্যা নাই। কিন্তু আয়োডিনের এখানে 2 মোল উৎপন্ন হওয়ার কারণে এটার পাওয়ার হবে 2। এই আর কিছু না। এইভাবে আমাদের কেআইপিটা বের হয়ে গেল। কেএসপি দেখো এটার চেয়ে অনেক কম, এটা পাওয়ার 7, এটার পাওয়ার হচ্ছে -8। অবশ্যই পাওয়ারটা যত বেশি
মাইনাস হলো সেটা মান তত কম, কেএসপিটা কম কেআইপিটা বড়, যার কারণে আমরা বলতে পারবো যে অদক্ষেপ করবো। ক্লিয়ার? আগের অঙ্কটাই আর কি, আগের অঙ্কটা হচ্ছে যোগটা এখানে হবে। বুঝতে পারছো? আচ্ছা, কারণ বুঝতে কি পারছো? হ্যাঁ, আছি আছি। না আসো তো, বুঝছি। অঙ্কটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তো এইবার দেখো আমাদের যেটা পড়ার মানে মেইনলি এখন যেটা নিউ থিওরি, সেটা হচ্ছে সময়ায়ন প্রভাব। আচ্ছা, সময়ায়ন প্রভাবটা বুঝতে হলে তোমাকে আগে আসলে লাফাতেলিয়ার নীতিটা শিখতে হবে। এখন আমি তো তোমাকে কেমিস্ট্রি ফার্স্ট সেবারের অধ্যায় 4 পড়াই নাই, বা 9-10 তোমাকে পড়াই নাই। তো আমি জানি না তুমি এটা জানো কিনা, খেয়াল আছে কিছু জানি মানে? জানি। বলো তো দেখি, কি ছিল লাফাতেলিয়ার নীতিটা, কি ছিল বলতে পারবা? নিজের তাপমাত্রা, কষ্টে তাপ আর ঘনমাত্রার প্রভাব বলতে পারবো, কিন্তু ওই একবারে মেন নীতি হুবহু মেইন মনে নেই। বলতে, হ্যাঁ জিনিসটা পুরোটা আসলে জানতে হবে। তবে জাস্ট তাপমাত্রা যা প্রভাব এটা বললে তো হবে? প্রভাব তো আছে, এটা সবাই জানে। জিনিসটা কি কি হচ্ছে এটা জানতে হবে। তো এই সময়ন প্রভাব বুঝতে হলে লাফাতেলের যে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। ওটা কি ছিল? ওটা ছিল হচ্ছে উমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়। কি বলছি? উমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। আমরা তো জানি যে স্বল্প দ্রাব্য যেগুলো লবণ আছে সেগুলো যখন বিয়োজিত হয়, তখন ওখানে একটা উমুখী বিক্রিয়াই তো হয়। বিয়োজনও ঘটে, আবার আয়নগুলো যুক্ত হয়ে আবার ওই যোগটা উৎপন্ন করে, দুইটাই হয়। তো একসময় কি হয়, সাম্যাবস্থা চলে আসে না? তো এটাই বলা আছে যে সাতেলিয়ার যেই নীতিটা আছে ওটা তোমার সাম্যাবস্থায় অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেবল কোথায়? কোন অবস্থায়? উন্মুখী বিক্রিয়া, এবং কোথায়? সাম্যাবস্থায়, স্পেসিফিক্যালি সাম্যাবস্থা। এবং আমরা যে সাম্য ধ্রুবক নিয়ে কাজ করি, এই যে কেএসপি কেআইপি, এগুলা অবশ্যই কি সাম্য ধ্রুবক। সেই পুরো জিনিসটাই কি সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। সো ওই নীতিটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল। এম আই ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই। ওকে, গুড। তাহলে এটা কি ছিল অ্যাকচুয়ালি? ছিল হচ্ছে লাফাতেলিয়ার নীতিটা ছিল হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক, নিয়ামক কি জিনিস? তিনটা নিয়ামক আছে: তাপমাত্রা, চাপ আর ঘনমাত্রা। ঠিক আছে? তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক, এক্সাম্পল তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এর মধ্যে একটি পরিবর্তন করলে সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কি বলছি? সাম্যাবস্থা এমন ভাবে পরিবর্তিত হয় বা বিক্রিয়া এমন দিকে অগ্রসর হয় যাতে পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। মানে তুমি তাপমাত্রা বাড়াইছিলা, কিন্তু বিক্রিয়া এমন ভাবে চেঞ্জ হবে তাহলে তোমার আবার আবার কি হয়, আগের জায়গায় তাপমাত্রা চলে আসে। চাপ বাড়াইছিলে, আবার আগের জায়গায় যাতে চলে আসে। ঘনমাত্রা চেঞ্জ করছিলে, তা আবার আগের জায়গায় চলে আসে। মানে তুমি যে চেঞ্জটা করছো সেটার ফলাফলটা যাতে নিউট্রালাইজড হয় বা প্রশমিত হয়। ক্লিয়ার? বুঝা গেছে? তো এটা জি এখন আমরা ভাই। সময়ায়ন, মানে সময়ায়ন যে প্রভাবটা আছে সেটা দিয়ে আমরা একটু ভালো বোঝার চেষ্টা করি। ঠিক আছে? যেমন দেখো এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যদি সিলভার ক্লোরাইড, দেখো এরকম হইতেই পারে যে আমরা একটা দ্রবণ নিছি, দ্রবণটা ছিল কার? সিলভার ক্লোরাইডের। তো ওইখানে আমরা এক্সট্রা আবার কি করলাম, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা অ্যাড করলাম। এখন তোমার ধরো এখানে সিলভার ক্লোরাইডের তোমার এক ধরনের দ্রবণ ছিল, তা ধরো তোমার অসম্পৃক্ত হইতে পারে বা সম্পৃক্ত হইতে পারে, এনিথিং। বাট যখন তুমি এই সিলভার ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসবে, তখন কিন্তু একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? সিলভার ক্লোরাইড তোমার হচ্ছে কি স্বল্প দ্রাব্য একটা লবণ, যেখানে তোমার এরকম একটা মুখোমুখি বিক্রিয়া হয়, হয়ে কি হয়, সিলভার আয়ন উৎপন্ন হয়, ক্লোরিন আয়ন উৎপন্ন হয়, ওখান থেকে আবার এই দুটো যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড বানায়। যেটা আমরা আগে থেকে জানি, এই জিনিস নতুন আমাদের কিছু না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড আনার কারণে কি হয়েছে, সোডিয়াম ক্লোরাইড কিন্তু তোমার সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তো সোডিয়াম ক্লোরাইড কি করে, অসংখ্য ক্লোরিন আয়ন যৌবনে আসলে নিয়ে আসে। তো এটার কারণে কি হচ্ছে, দেখো যৌবনে কিন্তু সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যে আয়নটা ছিল ক্লোরিন আয়ন, সোডিয়াম ক্লোরাইড যোগ করার কারণে কিন্তু ওই সেম একটা আয়নই কিন্তু মানে আবির্ভূত হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে এটা দিয়ে বলে জি সম ভাই। আয়ন বা কমন আয়ন। একই আয়ন হচ্ছে কমন পড়ে গেছে তোমার, একই রকম আয়ন আবার হচ্ছে তুমি যোগ করছো। এখন এটা আসলে কি ছিল, সোজা কথা, যে লাফাতেলিয়ার নীতি বোঝে তার কাছে কমন আয়ন কোনো বিষয়ই না। কারণ দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা উন্মুখী বিক্রিয়া ছিল, সাম্যাবস্থায় ছিল। পরে আমরা কি করলাম, নতুন করে ক্লোরিন আয়ন কিন্তু নিয়ে আসলাম। তাহলে কি হলো বলতো, আমরা উৎপাদের যে ঘনমাত্রা সেটা আগের থেকে বাড়ায় বা বৃদ্ধি করছি না? কথা ক্লিয়ার? জি ভাই। ধরো সিলভার ক্লোরাইড যেই দ্রবণটা ছিল সেটা তোমার সাম্যাবস্থায় ছিল, আর তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করার হ্যাঁ। কারণে এর মধ্যে একটা আয়ন তো তোমার কমন, যার কারণে ক্লোরিন আয়নটার ঘনমাত্রা আলটিমেটলি দ্রবণে বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণে এখন কি হ্যাঁ। সাম্যাবস্থা বজায় থাকবে? বজায় থাকবে না। না, কারণ তোমার যত এই, গুড় তত মিষ্টি। হ্যাঁ, এই
চেঞ্জটাকে সে নিউট্রালাইজ করবে। কিভাবে করবে? ক্লোরিন বেড়ে গেছে, তাহলে এখন ক্লোরিন আর সিলভার আয়ন যুক্ত হয়ে আবার সিলভার ক্লোরাইড উৎপন্ন করে ক্লোরিন আয়নটা আবার কমায় দিচ্ছে। বুঝতে পারতেছো? তার মানে জি ভাই। বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে। কোন দিকে যাবে? পশ্চাৎ দিকে, বা ব্যাকওয়ার্ড, বা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। কারণ সাম্যাবস্থায় কিন্তু বিক্রিয়কের হার বাড়বে, মান কমবে। ধরো বেটা, এরকম না। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই যে বিক্রিয়কের যে অ্যামাউন্ট সেটা আগের চেয়ে বাড়বে, উৎপাদনটা কমবে। সেটা ঠিক আছে, বাট এটা মেনলি বলতে হবে যে সাম্যাবস্থায় কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেটটা সেম ছিল। কিন্তু আমি যদি যে কোনো একটা উৎপাদকে যদি বাড়ায় দেই, উৎপাদক ঘনমাত্রা বাড়ায় দিলে ব্যাকওয়ার্ড যে ডিরেকশনটা আছে সেটা হচ্ছে আগের চেয়ে বেড়ে যাবে ফরওয়ার্ডের চেয়ে। কথা ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই। এখন দেখো তাই এখানে ঘটলো কি? প্রথমে দেখো, কিছু পরিমাণ তোমার হচ্ছে প্রথমে সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থা যখন ছিল তখন কিন্তু সিলভার ক্লোরাইডের তোমার কিছু পরিমাণ দ্রবীভূত এখানে হয়েছিল, হয়েছিল না? এবং সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় কোন একটা দ্রবের, ওটার আমরা কি বলি? তার দ্রাব্যতা বলি না? ওই যে 100 গ্রাম পানির হ্যাঁ। মধ্যে যে পরিমাণ দ্রবীভূত হয়ে কি বলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই পরিমাণ দ্রবকে কি তার দ্রাব্যতা বলে। তো দেখো তো, প্রথমে ক্লোরিনটা যোগ করার আগে, ক্লোরিনটা যোগ করার আগে এই যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যা ছিল, খেয়াল করো। সিলভার ক্লোরাইডের ধরো তোমার ক্লোরিন যোগ করার আগে দ্রাব্যতা ছিল ধরো এস। তাহলে এস মানে কি? এস পরিমাণ বিয়োজিত হবে। তাহলে এখানে দেখো তো, যত মোল বিয়োজিত হবে অত মোল কি আয়ন গুলো উৎপন্ন হচ্ছে না? এক মোল বিয়োজিত হয়ে এক মোল আয়ন, এক মোল আয়ন বানাচ্ছে, ঠিক কিনা? তাহলে দ্রাব্যতা এস মানে কি? অতটুকু বিয়োজিত হচ্ছে বা দ্রবীভূত হচ্ছে। তাহলে এস যদি তোমার দ্রাব্যতা হয়, তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা এস হবে, ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত হবে? এস হবে। এটা তোমরা জানি নাকি? কথা ক্লিয়ার? জি ভাই। বাট যখন তুমি সোডিয়াম ক্লোরাইড যোগ করতেছো, তখন হুট করে ক্লোরিন আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে বিক্রিয়া ব্যাকওয়ার্ডে যাবে বেশি, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা বেশি হবে। যার কারণে ওই প্রথমে যেই পরিমাণে ক্লোরিন বিয়োজিত বা উৎপন্ন হয়েছিল সেটা কি এখন সেম থাকবে? বলো। না। সেম থাকবে না, বা সিলভার ক্লোরাইড কিন্তু এখন আগের চেয়ে উল্টা আরো বেড়ে যাবে, বা বিয়োজন কিন্তু আলটিমেটলি কমে যাচ্ছে। যে পরিমাণ বিয়োজিত হয়েছিল এখন আরো উল্টা আরো তার কমে যাচ্ছে, কারণ এখন আরো সে বেশি বেশি উৎপাদন হচ্ছে বা এই আয়ন গুলো কমে যাচ্ছে। এম আই ক্লিয়ার? দ্রাব্যতা আগে যা ছিল কি তা থাকবে? এখন তা থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন তার হ্যাঁ। দ্রাব্যতা কমে ধরো তোমার এস প্রাইম হয়ে যাবে, এই আর কি। বুঝা গেছে? কারণ এখন ওই ক্লোরিনের সাথে তোমার অ্যাড হচ্ছে কি, মানে ওই দ্রাব্যতা যেটা ছিল, মানে সিলভার ক্লোরাইড থেকে যে ক্লোরিন আসছিল তার সাথে উল্টা আরো সোডিয়াম ক্লোরাইডের যে ক্লোরিন সেটা আরো অ্যাড হয়েছে, তো আমরা এক্স ধরলাম। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? এখানে কনসেপ্টটা হচ্ছে দেখো, সাম্যাবস্থায় যখন ছিল, সাম্যাবস্থায় থাকা অবস্থায় দ্রাব্যতা ছিল ধরো এস। তাহলে এখানে আমাদের সিলভার আয়নের যে ঘনমাত্রাটা এস, ক্লোরিন আয়নের যে ঘনমাত্রা সেটাও ধরো এস হইল। তো সেক্ষেত্রে আমাদের যে কেএসপি এর মানটা ওটা কি হবে? এস ইন্টু এস ইকুয়ালস টু এস স্কোয়ার হবে। আমার ক্লিয়ার? এস ইন্টু এস ইকুয়ালস টু কি হবে? এস স্কোয়ার। এটা কিন্তু সাধারণত সোডিয়াম ক্লোরাইড যোগ করার আগে ছিল, ঠিক না? এখন সোডিয়াম ক্লোরাইড আমি যখন যোগ করব, ওই সময় কি হবে বলো? আমি যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করি তখন কিন্তু দ্রাব্যতা আর এস থাকবে না, থাকবে? বলো। না। থাকবে না। এখন সেটা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কত হবে? আগের চেয়ে কমে যাচ্ছে। কমে গিয়ে কত হচ্ছে? এস প্রাইম। কারণ বুঝতে পারছো যে আমাদের বিক্রিয়া ব্যাকওয়ার্ডে যাওয়া মানে হচ্ছে যতটুকু দ্রবীভূত হয়েছিল তার চেয়ে এখন আরো কমে যাওয়া, মানে এগুলো আরো যুক্ত হয়ে যৌগ বানিয়ে দিচ্ছে, মানে দ্রবীভূত সিলভার ক্লোরাইডের পরিমাণ আরো কমে যাচ্ছে, দ্রাব্যতা কমে যাচ্ছে। তো কমে যাওয়ার কারণে এখন তো এস প্রাইম হইলো, আগের চেয়ে কমে যায়, মানে এস প্রাইম ইজ লেস দেন এস। তাহলে এখন এস প্রাইম হয়ে গেল দ্রাব্যতা। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইড যেহেতু আমরা, ধরো আমরা এক্স মোলার যদি যোগ করে থাকি, তাহলে ক্লোরিনের যে ঘনমাত্রা নতুন যোগ করছি সেটা কত হবে? ওইটা এক্স মোলারই হবে, ঠিক কিনা? না, আমি যদি এক্স মোলার যদি আমি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, তাহলে যত মোল সোডিয়াম ক্লোরাইড অত মোল কি, অত মোল ক্লোরিন আয়ন, ঠিক না? তাহলে এই যে আমাদের যেই পরিমাণ বিয়োজিত হচ্ছে সিলভার ক্লোরাইড থেকে ক্লোরিন আয়ন, তার সাথে আসলে আরো কি আছে? ক্লোরিন আয়ন আছে। এবং ওইটা আসছে কই থেকে? সোডিয়াম ক্লোরাইড থেকে আসছে, যেটা ঘনমাত্রা হচ্ছে এক্স। তাহলে অবশ্যই ক্লোরিন আয়ন কিন্তু এখন তোমার শুধুমাত্র এস প্রাইম অ্যামাউন্টেরই নাই, তার সাথে কিন্তু আরো এক্স পরিমাণ আরো অ্যাড হয়েছে। আমি ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাই। হ্যাঁ, মানে এই এক্সটা কিন্তু আবার ইয়ার থেকে আসেনি, সিলভার ক্লোরাইড থেকে আসে। এক্সটা কিন্তু আসে তোমার সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কিন্তু আমরা যখন কেএসপি টা হিসাব করি দেখো,
কেএসপি কি তোমার কোনো কিছু যোগ করলে বা ওখান থেকে বাদ দিলে কি চেঞ্জ হবে? কেএসপি একটা কি কনস্ট্যান্ট ভ্যালু না? সর্বোচ্চ ঘনমাত্রা মানে কোনো দ্রবণের আয়ন গুলা সর্বোচ্চ ঘনমাত্রা গুণফলকে কি বলা হয়? কেএসপি বলা হয়, ঠিক না? এখন তাপমাত্রা একমাত্র যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে কেএসপি চেঞ্জ হয়। তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কেএসপি কি চেঞ্জ হবে? হবে না। তুমি না। সোডিয়াম ক্লোরাইড করো যাই করো চেঞ্জ হবে। কেএসপি আগে যা ছিল এখনো এক্স্যাক্টলি তাই থাকে। কিন্তু দ্রাব্যতা আগে এস ছিল, এখন কি হবে? এস প্রাইম হয়ে যাবে। কিন্তু ওই ক্লোরিনের যে ঘনমাত্রা বা ক্লোরিন আয়নের যে ঘনমাত্রাটা সেটা কিন্তু আসলে শুধুমাত্র এস প্রাইম না। কারণ কেএসপি ইজ অ্যাবাউট দ্রবণে কি আছে। ঠিক আছে, কথা ক্লিয়ার? সো দ্রবণে কিন্তু তোমার জি হচ্ছে ভাই। এস প্রাইমের সাথে কিন্তু আবার এক্সও আছে, কারণ সোডিয়াম ক্লোরাইড থেকে কিন্তু এক্স পরিমাণ ক্লোরিন আয়ন আসছে। এইটার গুণফল ওই আগের যেটা কেএসপি, কেএসপি তো কনস্ট্যান্ট, ওইটার সমানই থাকবে। আমার ক্লিয়ার? বুঝা গেছে? তো তখন তোমাকে যদি নতুন দ্রাব্যতা বের করতে হয়, তুমি ওই এক্স এর মানটা বসাই দিবা আর কেএসপি দেওয়া থাকবে বা বের করে নিবা। তারপর তোমার ওখান থেকে এস প্রাইমটাও বের হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ সবাই ভাই। মানে ম্যাথ। হ্যাঁ বলো। কেআই মানে আমার তো কেআইপিও দেওয়া থাকতে পারে, কেএসপিও দেওয়া থাকতে পারে, তাই না? কেআইপি থাকলে এটা হবে না, কেআইপি থাকলে এই অঙ্ক করা যাবে না। কারণ কেআইপি তো কোনো তোমার ফিক্স ভ্যালু না, কনস্ট্যান্ট, ঠিক না? বুঝতে পারছো? কেএসপি লাগবে মাস। কেএসপি ছাড়া জি এই ভাই। অঙ্ক আমরা করতে পারবো না, কারণ কেএসপি টাই কনস্ট্যান্ট। কেআইপি যে তোমার হচ্ছে যে কোনো অবস্থাতে আমরা জাস্ট গুণফল মিলিয়ে ওটা কি হয়ে যাবে, ওটা তোমার হয়ে যাবে হচ্ছে কেআইপি। কিন্তু কেএসপি টা তো হচ্ছে একদম একটা পার্মানেন্ট ভ্যালু, একটা ফিক্স টেম্পারেচারে কেএসপি ভ্যালু ফিক্স। এম আই ক্লিয়ার? জি ভাই। ভেরি গুড। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। এবং দেখো এখানে ক্লোরিন হয়েছে দেখা আমার এর মানে ক্লোরিনই হবে তা না, কিন্তু যদি তুমি ধরো আরেকটা আনলা দ্রবণ যেটা সিলভার নাইট্রেট, তখন আবার তোমার কমন আয়নটা কি হবে? সিলভার হবে, আচ্ছা। সিলভার আয়ন হবে। ওই সময় তুমি সিলভার আয়নের যেটা আছে এস প্রাইম তার সাথে তুমি এক্স কি করবা, যোগ করবা। আর আর তোমার ক্লোরিনের সাথে তোমার ক্লোরিন এস প্রাইম ছিল, এস প্রাইম মানে তখন ক্লোরিনের ক্ষেত্রে যেটা ধরছো এখন তুমি সিলভার আয়নের ক্ষেত্রে ওটা ধরবে, মানে তোমার এক্সট্রা সিলভার আয়ন তুমি যোগ করছো। এম আই ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাই। ভেরি গুড। আমরা ম্যাথ দেখবো। তো এবার দেখো উদাহরণ একে কি বলা আছে। উদাহরণ একে হচ্ছে এই যে একটু আগে যে অঙ্কটা আমরা মানে একটু আগে যেটা দেখলাম থিওরি আকারে, ওইটা তো ম্যাথ আকারে আছে। দেখো কি ছিল এখানে, সিলভার ক্লোরাইডের একটা দ্রবণ ছিল এবং সিলভার ক্লোরাইডের তোমার কেএসপি দেওয়া ছিল। ঠিক আছে, কেএসপি টা দেখো দেওয়া আছে, খেয়াল করছো? কেএসপি ছাড়া কিন্তু এটা হবে না। আর এখানে অ্যাড করতেছি কি আমরা, সোডিয়াম ক্লোরাইড। এবং এটা কি দেওয়া আছে, হ্যাঁ। ঘনমাত্রাটাও দেওয়া আছে। আমরা ঘনমাত্রা। হ্যাঁ তো এখন আমরা just যেটা করবো সেটা হচ্ছে আমাদের কেএসপি টা কিন্তু আমরা সেমই রাখবো। ক্লোরিন যোগ করার পর আমাদের কেএসপি টা কি রাখবো, আগের মধ্যে আমরা নিয়ে সেম। বসাবো। অর্থাৎ আমি চেঞ্জ করি নাই। কিন্তু সিলভার আয়নের ঘনমাত্রা আগে ধরো এস ছিল, কিন্তু এখন ধরছে তারা S1। সেই হিসাবে সিলভার ক্লোরাইড আমাদের যেহেতু বিজিত হয়, বিজিত হয়ে আমাদের সিলভার আয়ন আর উৎপন্ন করে ক্লোরিন আয়ন। তো এখন তোমার যেটা দ্রাব্যতা ধরো S1 হয়ে গেছে, সিলভার আয়ন তোমার S1, ক্লোরিন আয়ন কি S1 পরিমাণই উৎপন্ন হবে। কিন্তু এইটা অ্যাড করার কারণে ওখান থেকে ক্লোরিন তোমার কতটুকু এক্স পরিমাণ যোগ হচ্ছে। এক্স পরিমাণ মানে হচ্ছে কতটুকু, সেটা 0.1 মোলার এখানে যোগ হচ্ছে। এম আই ক্লিয়ার? তাহলে সেই হিসাবে তোমার যে কেএসপি জি মানটা ভাই। আসবে, তো কেএসপি যে ইকুয়েশন সেখানে চেঞ্জ আসবে। এখন S1 ইন্টু, আমাদের কেএসপি মানে কি, ঘনমাত্রা গুলোর গুণফল শেষ। তাহলে এখন আমাদের যে ঘনমাত্রাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু গুণফলটা কি থাকবে? গুণফলটা সেম থাকবে। এটা হচ্ছে মেইন বেসিক। এখান থেকে দেখো ওই তোমার গুণটুন করে একটা কি আসছে, একটা দ্বিঘাত সমীকরণ আসছে, সেখান থেকে সলভ করে আমাদের S1 এর মানটা বের হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। এতটুকু বোর্ডে সর্বোচ্চ এতটুকু আসবে, সমানের বাইরে আর কিছু পিএইচ বা জটিল আয়ন সেগুলা কিছুই আসবে না। বুঝতে পারছো? তো তোমার এই যে এই অঙ্কটা কিন্তু হুবহু সেম, এটা তুমি বাসায় হোমওয়ার্ক করবা। উদাহরণ 2 অ্যান্সার এটা না দেখে। এটা সেদিনের পরীক্ষা ছিল, বুধবার সে। আরে না, ওটা সমায়ন ছিল না, দেখছি আমি। এখানে দেখো ওই ক্যালসিয়াম CaF2 ছিল। সাথে, হ্যাঁ ওটা ছিল মানে কিন্তু, CaF2 দিয়ে। হ্যাঁ কিন্তু এই সোডিয়াম ফ্লোরাইড অ্যাড করার কথা তো বলে নাই। আমি তোমার ওটা দেখছি না, চেক করছি না। এখন তোমার ওইটাই খালি ধরো তোমার এক্সট্রা সোডিয়াম ফ্লোরাইড অ্যাড অ্যাড করতেছে, অ্যাড করে তোমার সমায়নের এফেক্ট এখানে চলে আসবে। তারপর তো এখন চেঞ্জ হবে, শেষ। ওদের সিস্টেমে করার দরকার নাই, যে সিস্টেমটা আমি তোমাকে দেখাইছি বা একটু আগে যেটা ছিল উদাহরণ, সেম সিস্টেম এটা হবে। দেখতে মনে হচ্ছে এটা কি নাকি, বাট আসলে এটা সেম অঙ্ক। ক্লিয়ার?
তুমি আমাকে হোমওয়ার্কটা জানাবা, এক্ষুনি করবা এটা এক্ষুনি, ঠিক আছে? এখন না, পরে। তাহলে আর কি, তাহলে এখন আপাতত এতটুকুই পড়ো। পিএইচ, আচ্ছা দেখো পিএইচ কিন্তু কিচ্ছু না, আমি তোমাকে দেখাই দিচ্ছি পিএইচটা। পিএইচ পেজ তুমি তো হচ্ছে শিখে। ছিল না? হ্যাঁ, আমরা কিন্তু পিএইচ শিখছিলাম, ওই যে অধ্যায় 3-এও শিখছিলাম। 4 তো আর আমার কাছে করো নাই, 500 4 তো করো নাই আমাকে। না, তো তুমি না ভাই। পিএইচ তো তুমি জানো, পিএইচ কি জিনিস? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন, মানে মাইনাস লগারিদম অফ হাইড্রোজেন আয়ন এর ঘনমাত্রা। পিওএইচ কি ছিল? মাইনাস লগারিদম অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তোমার যে স্বল্পদ্রাব্য লবণটা আছে, ওখানে যদি হাইড্রোক্সিল বা হাইড্রোজেন আয়ন থাকে, তুমি সেখান থেকে এসপি টিএসপি থেকে তুমি ঘনমাত্রাটা বের করতে পারবা, কার? হাইড্রোক্সিলের অথবা হ্যাঁ, হাইড্রোজেন আয়ন। ওখান থেকে তুমি হচ্ছে পারবো। পিএইচ পারবা। আবার উল্টাটা, উল্টাটাও সঠিক। তো পিএইচ দেওয়া থাকলে তুমি পিএইচ থেকে, এই যে দেখো, এই যে এখানে কি আছে, পিএইচ আছে না অঙ্কটায়? পিএইচ থেকে তোমার এট ফার্স্ট হুম। হিসাব করছে কি, পিওএইচ বের করছে। পিওএইচ থেকে তোমার হাইড্রোক্সিল আয়নের হিসাব করছে কি, ঘনমাত্রা। অ্যালুমিনিয়াম আয়নেরটা হিসাব করছে কেমনে? কারণ দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে কি উৎপন্ন হয়? 1 মোল অ্যালুমিনিয়াম আর 3 মোল হাইড্রোক্সিল। কয় মোল হাইড্রোক্সিল? 3 মোল। তাহলে অ্যালুমিনিয়ামের যদি আমাদের ঘনমাত্রা এক্স হয়, হাইড্রোক্সিলের কত হবে? 3x হবে না? কথা বুঝতেছো? তাহলে হাইড্রোক্সিলে আমাদের যদি হ্যাঁ আমরা এক্স ধরি, তাহলে এর কত হবে? এর হবে তোমার x/3। হাইড্রোক্সিল যদি এক্স ধরি, তাহলে এটা কত হবে? x/3, মানে এর 3/1 ভাগ। তো তুমি পিএইচ থেকে হাইড্রোক্সিলের হিসাব করছো কি, ঘনমাত্রা। বুঝতেছো আমার কথা? পিএইচ থেকে হিসাব করছো কি, হ্যাঁ ভাই। অক্সিজেনের ঘনমাত্রা। তুমি সেখান থেকে কিন্তু 3 দিয়ে ভাগ করে তুমি কি অ্যালুমিনিয়াম ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছ। তারপরে তুমি হচ্ছে অ্যালুমিনিয়াম ঘনমাত্রা এবং হাইড্রোক্সিলের যে ঘনমাত্রা, তুমি তোমার কেএসপি ইকুয়েশনে বসাই দিয়ে তুমি কেএসপি বের করে ফেলতে পারছো, বুঝছো? সো আবার ঠিক উল্টা ভাবে তুমি কেএসপি থেকে হাইড্রোক্সিলের ঘনমাত্রার অঙ্ক থাকতে পারো। সিস্টেম কিন্তু সেম, জাস্ট রিভার্স। am I ক্লিয়ার? এই পিএইচ এর কাহিনী এতটুকু, জি ভাই। এতটুকু, ঠিক আছে? তাহলে পিএইচ এর অঙ্কগুলো একটু দেখো, যদি আচ্ছা কোশ্চেন ভাই, কঠিন করে তড়িৎ রসায়ন, পারে। তড়িৎ রসায়ন করছি না? আর একটা জিনিস একটু করি, ক্লিয়ার করে দিচ্ছি। জটিল আয়নটা আপাতত বাদ থাকলে, এটা একটু ভেজাল আছে। ওটা হচ্ছে অ্যাডমিশনের সময় আমরা শিখবো না, ঠিক আছে? এটা এখন মানে ঝামেলা করার দরকার নেই, কারণ এইচএসসি এর আগে তুমি এমন এটা পড়ে যেতে পারবা, সময় হবে না, এত কিছু একসাথে নিয়ে যাওয়া সম্ভব না আমার, ঠিক আছে? জটিল আয়নটা আমি জাস্ট বাদ দিচ্ছি, জাস্ট এই একটা পার্ট বাদ দিচ্ছি, ঠিক আছে? পিএস পর্যন্ত জাস্ট করো, তাইলেই হবে। ক্লিয়ার? আচ্ছা। এখন তোমার ইয়া বলো, বলো কি সমস্যা? ওই যে আমরা হলো ইলেকট্রোকেমিস্ট্রি করছি না, ইলেকট্রোকেমিস্ট্রিতে যদি জারণ অর্ধকোষের বিভবের মান দেওয়া থাকে, ওইখান থেকে কি ওই দ্রবণের পিএইচ এর ভ্যালু বের করা পসিবল? বিভব দেওয়া থাকলে পিএইচ, হ্যাঁ। আহ ই অফ সেল যেটা আছে, নার্নস ইকুয়েশন, ওখান থেকে তোমার পিএইচ বের করা সম্ভব, কারণ ওই যে ওখানে কে আছে না, সাম্যদ্রব্য কে, ওই কে এর মধ্যে তোমার কি থাকে, ঘনমাত্রা থাকে না? ওখান থেকে তোমার পিএইচ বের করা সম্ভব, কিন্তু বিভব থেকে ডাইরেক্ট পিএইচ বের করা তো সম্ভব বলে আমি জানি না। ওটা আমাকে তুমি দেখাও দিছি এক্সাম্পল দেখেন, হবে। ইনবক্স দিছি। আচ্ছা তাহলে এটা আমরা এন্ড করে দিই, কারণ যেহেতু এটা এই অর্ধের জিনিস না, আমরা হচ্ছে আচ্ছা। রেকর্ডিংটা মানে ইয়া করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। তারপর তোমার ইয়া দেখবো।